বন্ধুরা আপনাদের সাপোর্টে আমরা ভিডিও বানাই, একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রিয় সিরিয়াল কোনটা নিচে কমেন্টে লিখে জানান, দেখি তো কার সিরিয়াল ফ্যান বেশি। অসুস্থ লাজুকে জোর করে নিয়ে যেতে এসে বিপদে পড়ল সুদেব। অনুভবের এক হুঙ্কারে কেঁপে উঠল পুরো বাড়ি আর অজ্ঞান হয়ে পড়ল লাজু। তাহলে কি কুসংস্কারের কাছে হারবে রাজুর স্বপ্ন, নাকি অনুভবই বদলে দেবে সবকিছু? নিজের স্ত্রীকে কি শেষ পর্যন্ত তিলে তিলে শেষ করে দেবে সুদেব, নাকি অনুভবের জেদের কাছে হার মানবে গ্রামের সেই কুসংস্কার? অসুস্থ লাজু যখন অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল, তখন অনুভবের এক হুঙ্কারে কেঁপে উঠল গোটা বাড়ি। কিন্তু এরপর যা ঘটল তা কল্পনাও করতে পারেনি বনলতা বা সুদেব। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতে দেখা যায় সুদেব তার বাবা মায়ের মুখের উপরে কথা বলতে থাকে। হারান তখন বলে, এমনিতেই মেয়েটা যে ডাক্তারি পড়ছে, তার জন্য দেখতে পাচ্ছি গ্রামে আমার একটা বেশ সম্মান তৈরি হয়েছে। সবাই এখন নিজের থেকে এসে কথা বলে আর বলে যে তোমার বৌমা ডাক্তারি পড়ছে, কত বড় মন তার, আর কত শিক্ষাগত যোগ্যতা। এইসব দেখে তো বেশ ভালোই লাগছে। তখনই হারানের বড় ছেলে বলে, দেখলে তো বাবা, এই জন্যই আমি বলছিলাম যে লাজুর পড়াশোনাটা করাটা কতটা জরুরি। আর মা তো ওকে খাটিয়ে খাটিয়ে আজকে এই অবস্থায় নিয়ে গেছে। কি দরকার ছিল ওকে দিয়ে এত কাজ করানোর? এমনিতেই তো মেয়েটা নিজের মতন থাকে, পড়াশোনা করে, আর সপ্তাহ শেষ হলে আমাদের বাড়িতে এসে একটা দিন অন্তত থাকে। তার উপরে আবার ওকে এত খাটায়, এইটা মা একদমই ঠিক করে না। এখন তো গৌরীকে দিয়ে আর কাজ করতে দেয় না, শুধুমাত্র লাজুকে খাটাবে বলে। লাজুর ওপর যে তোমার এত কিসের রাগ, সেটাই আমি বুঝে উঠতে পারি না। কমলা তখন বলে, বাহ, এখন আমার ছেলে আমার মুখের ওপর কথা বলতে শুরু করে দিয়েছে। এই শোন, আমার যা ইচ্ছা আমি তাই করব, তোরা কে বলার মতন? এরপর সুদেব বলে, আচ্ছা আচ্ছা, তোমরা দয়া করে শান্ত হও, এখন তো অনেকটা রাত হয়ে গেছে, আমি কাল সকালবেলাতেই লাজুকে নিয়ে আসব। এরপরেই কমলা বলে, ওই মেয়েকেই বাড়িতে ফিরিয়ে এনে কিবার আমার উপকার হবে? আমার তো কোনো উপকারই হবে না। বেকার বেকার ওই মেয়েটাকে সহ্য করতে হবে। রুগ্ন একটা মেয়ে, কোনো কাজবাজ পারে না সেরকম, শুধু পড়াশোনা আর পড়াশোনা। এরপরে সুদেব বলে, আমি যদি বুঝতে পারতাম তাহলে কি আমি ওকে পড়ার জন্য পাঠাতাম? এখন আমারই হয়েছে সব দোষ। এরপরে সুদেবের দাদা বলে, কেন এ সমস্ত কথা বলছিস তুই? তুই নিজের বউকে ভরসার বিশ্বাসের জায়গাটা আবারও হারিয়ে ফেলছিস, তাই না? তোর বউ কত সুন্দর পড়াশোনা করছে, ডাক্তার হবে, তোর কত সম্মান হবে বলতো? সব জায়গায় তুই একটা পরিচিতি পাবি রে, আর তারপরে তুই এসব কথা বলছিস? তখনই হারান বলে, নিজে তো ক্লাস 5ও পাশ করেনি, বউ হবে ডাক্তার, আর ও এখন এ সমস্ত কিছু বুঝতে পারছে? কিচ্ছু না। ড্যাং ড্যাং করে কিন্তু সবার আগে ওই বেশে লাফিয়েছিল যে ওর বউ ডাক্তার হবে বলে। এর মাঝখানে সকাল হয়ে গেছে। বনলতা ঘুম থেকে উঠে পড়েছে আর ভাবে, এই রে, অনুভব কোথায়? তাহলে কি সারা রাত দুজনা মিলে গল্প করেছে? লাজুকে আর অনুভবকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, ওরা অনেক কিছুই করতে পারে। এদিকে লাজু ঘুমাচ্ছে। ঠাম্মি তখন বলে, মেয়েটা মনে হচ্ছে কত রাত যেন শান্তিতে ঘুমায়নি, থাক, আর একটু ঘুমাক, এখন আর ওকে ডেকে বিরক্ত করব না। এরপরে অনুভবকে ডাকাডাকি শুরু করে বনলতা। অনুভব ঘরেই ওয়াশরুমে ছিল। বাইরে বেরিয়ে এসে বলে, কি হয়েছে? এটা কি এত চেঁচামেচি করছো কেন? কি হয়েছে তোমার? কারণটা কি চেঁচামেচি করার? বনলতা বলে, তোমার ওপরে সন্দেহ তো অনেক দিন থেকেই লেগেছে, ভাবলাম তুমি হয়তো আবারও লাজুর কাছে চলে গেছ। এরপর অনুভব বলে, আমি না তোমার মতন নই। শোনো, নিজেকে সবার সাথে গুলিয়ে ফেলবে না। তুমি তো নিজের বয়ফ্রেন্ডের সাথে থাকার জন্য অনেক কিছুই করেছিলে, যাক, সেটা আলাদা ব্যাপার। নিজের এখতিয়ারের মধ্যে থাকো। লাজুর সাথে আমার সম্পর্ক নিয়ে তোমাকে বেশি মাথা ঘামাতে হবে না, কথাটা কান খুলে শুনে রাখো। আর বনলতা, যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমার খবর আছে, কথাটা কান খুলে শুনে নিও। এর মাঝখানে সকাল হতেই বাড়িতে চলে এসেছে সুদেব। সুদেব এসে চেঁচামেচি করে আর বলে, যেভাবেই হোক না কেন আমি আমার বউকে নিয়ে এক্ষুনি ফিরে যাব। ঠাম্মি তখন বলে, আরে বাবা, মেয়েটার শরীর তো ভালো না, ও যদি আর একটা দিন রেস্ট নেয় ক্ষতিটা কি হবে? সুদেব বলে, ঠাকমা, এখন আর সেই রেস্ট নেওয়ার সময় নেই, ওকে নিয়ে আমি গ্রামেই ফিরে যাব। এমনিতেই ও ফিরেনি বলে বাড়িতে অনেক ঝামেলা হচ্ছে, আর আমি এ সমস্ত ঝামেলা সহ্য করতে পারছি না। তার আগে আমি লাজুকে নিয়ে ফিরে যাব। এরপরেই বনলতা উপর থেকে সবটা দেখতে থাকে। শ্রী তখন বলে, এই জন্য না আমি ওই মেয়েটাকেই বাড়িতে আশ্রয় দিতে চাইনি, কারণ ওর বর এসে এখানে ঝামেলা করবে। এই সুদেব, এটা ভদ্রলোকের বাড়ি। ঠাম্মিও সে একই কথায় বলে, ভদ্রলোকের বাড়িতে এভাবে চিচিয়ে কথা বলবে না, তোমার যা বলার তুমি বলতে পারো নর্মালভাবেই। এরপরে সুদেব বলে, আমি এটুকুই চাই আমার বউকে নিয়ে বাড়িতে ফিরে যেতে। কোথায় আমার বউ? আমার বউকে ডেকে দিন, যাতে আমি ওকে নিয়ে বাড়িতে ফিরতে পারি। তখনই অনুভব এসে বলে, যাবে না, লাজু ওই বাড়িতে ফিরবে না এখন। লাজুর শরীরের কন্ডিশন মোটেই ভালো নেই, ও কোনোভাবেই যাবে না। সুদেব বলে, আচ্ছা, তোমার এত অধিকার আসে কোথা থেকে আমার বউয়ের প্রতি? আমার বউকে নিয়ে আমি সবথেকে বেশি ভাবব, তুমি নও। অনুভব বলে, কলেজে ও লোকাল গার্জিয়ানের জায়গায় আমার নাম রয়েছে, বারবার আমাকেই ডাকা হয়, তাই আমি বলছি। লাজু ডাক্তার হবে, এই বাড়িতে থেকেই ওকে কোনোভাবেই তুমি ডিস্টার্ব করতে পারবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সুদেব বলে,
খারাপ আর কি হবে, খারাপ তো দেখছি অলরেডি হতে শুরু করে দিয়েছে। তবে একটা কথা জেনে রাখুন, আমার বউয়ের প্রতি আপনার এই দরদ না বেশি দিন টিকবে না। লাজু কোথায়? এরপর ঠাম্মি বলে, মুখ সামলে কথা বলো। যখন লাজুকে ওই বাড়িতে প্রথমে নিয়ে যেতে পারোনি, তখন এসব দায়িত্বের কথা মনে ছিল না? সুদেব বলে, নিয়ে যেতে পারিনি, কিন্তু এখন তো নিয়ে যাচ্ছি, এখনও আমার সাথেই বাড়িতেই ফিরে যাবে। এরপরেই লাজু এসে বলে, আমি ফিরে যাব, তোমার সাথেই ফিরে যাব, চলো, আমি সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। ঠাম্মি বলে, হ্যাঁ রে লাজু, তোর শরীরের এই অবস্থা, তুই পারবি যেতে? আমার তো মনে হচ্ছে না তুই কোনোভাবেই যেতে পারবি। অনুভব বলে, লাজু, তুমি কোত্থাও যাবে না, তোমাকে বারবার করে বারণ করছি, তাও কেন তুমি কোনো কথা শুনছ না? জেঠুমুনি বলে, শোন কৃষ্ণ, আমার মনে হয় লাজুর কপালে যা আছে সেটাই হবে, তুই আর আমি খণ্ডাতে পারব না। ওর বর যদি মনে করে ওকে নিয়ে যাক তো নিয়ে যাক, তুই এত বাধা দিস না। শ্রী তখন বলে, যা, তুই তোর কাজে যাওয়ার জন্য রেডি হ, এইভাবে একটা ছেলের সাথে ঝামেলা করিস না। তখনই অনুভব বলে, লাজু হবু ডাক্তার, ওকে কোনোভাবেই আমি এই বাড়ি থেকে যেতে দেব না। আর সুদেব, তোমাদের বাড়ির কারোর তো মনে হয় না অপুষ্টি রয়েছে, তাহলে লাজুর এত অপুষ্টি থাকার কারণটা ঠিক কি না আমাদেরকে বলো, এইরকমভাবে চলতে পারে না। সুদেব বলে, দাদা, আমি এসব ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি লাজুকে নিয়ে সোজা গ্রামে ফিরব। এরপরেই লাজু বলে, চলো, আমি তো রেডি, আমাকে বেরোতে হবে। অনুভব বলে, দাঁড়াও লাজু, এইরকমভাবে সুদেব তোমায় নিয়ে যেতে পারবে না। ডাক্তার আসুক, ডাক্তার বলুক যে তুমি সুস্থ, তারপরেই তুমি যাবে। তোমার মিনিমাম চেক করাতেই হবে, যেভাবেই হোক না কেন। সুদেব বলে, আমি অতক্ষণ অপেক্ষা করতে পারবো না, আর তোমরা লাজুকে নিয়ে একটু বেশি ভেবে ফেলেছ। আমাদের বাড়ির বউ আমরা কোথায় ভাবব, তা না করে তোমরা ভেবেছ, তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু এটা ঠিক যে লাজুকে আমি আর এই বাড়িতে থাকতে দেব না। এরপরেই লাজুর রীতিমতো অবস্থা খারাপ হতে শুরু করে। অন্যদিকে বনলতা বলে, সুদেব তো একদম ঠিক কথাই বলেছে। অনুভব বলে, শোনো বনলতা, তোমাকে আগেও বলেছিলাম, এখনও বলছি, তুমি যদি এরকম প্রশ্নের উত্তর দিতে থাকো, খুব শীঘ্রই তোমার আর আমার আলাদা হয়ে যাওয়াটা কেউ আটকাতে পারবে না। আর এসব শোনার পর বনলতা ভয় পেয়ে যায়। লাজু বাড়ি থেকে বেরোতে গিয়ে মাথা ঘুরে ঘরের মধ্যেই পড়ে যায়, যা দেখে অনুভব চিৎকার করে ওঠে আর বুঝতে পারে লাজুর শরীরটা তো ভালোই ছিল না, জোর করে নিয়ে যাওয়ার ফল ঠিক কতটা খারাপ হলো। লাজু মাথা ঘুরে পড়ে যেতেই অনুভব এক ছুটে গিয়ে ওকে দু হাতে আগলে ধরল, আর সুদেব পাথরের মতো দাঁড়িয়ে রইল, যেন ওর পায়ের তলার মাটি সরে গেছে। অনুভব চিৎকার করে বাড়ির কাজের লোক থেকে শুরু করে সবাইকে ডাকতে লাগল। বনলতা আর শ্রী ততক্ষণে নিচে নেমে এসেছে, তাদের মুখে এক অদ্ভুত তৃপ্তির হাসি, কিন্তু অনুভবের চোখে তখন জল আর রাগের আগুন জ্বলছে। সে লাজুকে কোলে তুলে নিয়ে সোজা সোফার দিকে এগিয়ে গেল, আর সুদেবকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ঠাম্মি হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগল, আমি তো আগেই বারণ করেছিলাম, মেয়েটা একদম সুস্থ নেই, ওর ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, আর তোরা কেউ কথা শুনলি না। অনুভব তক্ষুনি নিজের ফোন বের করে ফ্যামিলি ডাক্তারকে ফোন লাগালো আর বলল, এমার্জেন্সি, এক্ষুনি আসতে হবে, না হলে লাজুকে বাঁচানো দায় হয়ে পড়বে। সুদেব তখনও গো ধরে দাঁড়িয়ে আছে। সে বলে, এসব তোমাদের নাটক, আমাকে আটকানোর জন্য লাজু ঠিক আছে, ও স্রেফ অভিনয় করছে। বনলতা তখন ফোড়ন হেঁটে বলল, একদম ঠিক কথা সুদেব ভাই, আমারও তাই মনে হচ্ছে, লাজু তো বেশ ভালোই নাটক করতে পারে। এর আগেও অনুভবের মন গলিয়েছে, আর এখন অজ্ঞান হওয়ার ভান করে বাড়িতে থেকে যেতে চাইছে। অনুভব গর্জে উঠে বলল, বনলতা, তুমি যদি আর একটা শব্দ উচ্চারণ করো, আমি ভুলে যাব যে তুমি এই বাড়ির বড় বউ। তোমার সাহস হয় কি করে একটা অসুস্থ মানুষের শিক্ষা নিয়ে কথা বলার? ও হবু ডাক্তার, আর ওর শরীরের কন্ডিশন কতটা খারাপ সেটা ওর রক্তশূন্য মুখ দেখলেই বোঝা যায়। জেঠামশাই তখন হারানকে মনে মনে গালমন্দ করছে যে এমন একটা ছেলের সাথে লাজুর বিয়ে দিয়েছে যে নিজের বউয়ের ন্যূনতম যত্ন নিতে শেখেনি। কিছুক্ষণ পরেই ডাক্তারবাবু চলে এলেন এবং লাজুকে পরীক্ষা করে অত্যন্ত গম্ভীর মুখে বললেন, ওর ব্লাড প্রেশার মারাত্মকভাবে কমে গেছে, আর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা এতটাই কম যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। আপনারা কি ওকে ঠিকঠাক খেতে দেন না, নাকি ও সারাদিন শুধু পরিশ্রমই করে? ডাক্তারবাবুর এই প্রশ্নে সুদেব আমতা আমতা করতে লাগল, আর হারান মনে মনে লজ্জিত হল। ডাক্তারবাবু স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী 7 দিন ওকে কড়া বেড রেস্টে থাকতে হবে এবং কোনোভাবেই এই অবস্থায় জার্নি করা যাবে না। যদি গ্রামে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তবে মাঝপথে ও মারাও যেতে পারে। এই কথা শুনে হারান আর সুদেব দমে গেল। অনুভব এবার সুদেবের চোখের সামনে আঙুল উঁচিয়ে বলল, শুনলে তো ডাক্তার কি বলল, এবার যদি তুমি জোর করো তবে আমি পুলিশের দ্বারস্থ হব, কারণ একজন অসুস্থ মানুষকে জোর করে নিয়ে যাওয়া অপরাধের মধ্যে পড়ে। শ্রী আর বনলতা চেষ্টা করছিল পরিস্থিতি সামাল দিতে, কিন্তু অনুভবের জেদের কাছে তারা নতি স্বীকার করতে বাধ্য হল। সুদেব রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলে গেল, আমি কাল আবার আসব, দেখি কতদিন তোমরা ওকে আটকে রাখতে পারো। লাজুর জ্ঞান ফিরলে সে নিজেকে অনুভবের ঘরে দেখতে পায়। অনুভব ওর পাশে বসে মাথায় জলপট্টি দিচ্ছিল। লাজু করুণ চোখে তাকিয়ে বলল, আমাকে যেতে দাও অনুভব দাদা, আমি এখানে থাকলে তোমাদের সংসারে অশান্তি বাড়বে।
অনুভব ওর ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলল আর বলল, তুমি কোত্থাও যাচ্ছ না লাজু। তোমার পড়াশোনা, তোমার স্বপ্ন সব আমি পূরণ করব। আর তোমার ওই শ্বশুরবাড়ির লোক যারা তোমাকে খাটাতো তাদের উচিত শিক্ষা আমি দেবই। ওদিকে গ্রামে ফিরে গিয়ে সুদেব তার মা কমলাকে সব নালিশ করল। কমলা শুনে তো অগ্নিশর্মা। সে বলল, কি এত বড় আস্পর্ধা, শহরের লোকগুলো আমার ঘরের বউকে আটকা রাখবে। হারানকে বলল, চলো এক্ষুনি যাব আর লাজুকে টেনে হিচড়ে নিয়ে আসব। কিন্তু হারান জানে অনুভব ছেলেটা সহজ নয়। সে স্পষ্ট জানিয়ে দিল, এখন লাজু অসুস্থ, তাই কয়েকটা দিন ওখানেই থাকুক। কমলা মনে মনে অন্য ফোন দিয়ে আটতে শুরু করল। সে ভাবল, লাজুকে যদি গ্রামেই না আনা যায় তবে ও ডাক্তার হওয়া কেউ রুখতে পারবে না, আর ও ডাক্তার হলে হাত থেকে ফসকে যাবে। তাই কমলা তলে তলে বনলতার সাথে যোগাযোগ করল। বনলতা আর শ্রী মিলে পরিকল্পনা করল, যেভাবেই হোক লাজুকে কালকের মধ্যে বাড়ি থেকে বের করতে হবে। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, বনলতা চুপি চুপি লাজুর ঘরে গেল আর ওকে ভয় দেখাতে লাগল যে যদিও কাল সকালে না যায় তবে অনুভবকে সে ডিভোর্স